আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসের শেষে সঞ্চারপথ কি, সঞ্চারপথ একটা উদাহরণ টাইপের অঙ্ক দিয়ে আমরা সঞ্চারপথ বোঝার চেষ্টা করছি। আজকে আমরা ক্ষেত্রফলের একটা বিশেষ রূপ দেখব এবং আমরা সঞ্চারপথ নিয়ে প্রবলেম সলভ করব। ঠিক আছে, তো প্রথমে আমরা দুইটা জিনিস দেখি। একটা হচ্ছে দুইটা জিনিস দেখব সঞ্চারপথের সমাধান করার আগে। তার আগে একটা হচ্ছে সেটা হলো যে সমরেখ তিনটা বিন্দু সমরেখ কিনা, ঠিক আছে, এটা যাচাই কয়ভাবে করা যায়। একটা হচ্ছে ঢালের মাধ্যমে করা যায়। আমরা ঢাল এখনো শিখি নাই, মানে এই লেকচার সিরিজ এখনো শিখি নাই। সো এটা যখন শিখবো তখন এটা নিয়ে আমরা কথা বলবো। এটা আপাতত বাদ, হ্যাঁ, এটা আপাতত বাদ। আচ্ছা, এরপরে ক্ষেত্রফলের মাধ্যমে আমরা এরকম একটা অঙ্ক দেখছি যে ক্ষেত্রফল ইকুয়ালস টু 0 ধরতে হয়, ঠিক আছে, মাধ্যমে এটা দেখছি অলরেডি। ক্ষেত্রফল ইকুয়ালস টু 0 ধরতে হয়, সেক্ষেত্রে আমরা ওইভাবে ভেরিফাই করতে পারি। এটা শুধু ক্ষেত্রফলের মাধ্যমে যে ব্যাপারটা, এটা শুধু তুমি যে তিনটা বিন্দু না, এটা চারটা বিন্দুর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবা, যে চারটা বিন্দু একই মানে ইয়েতে অবস্থিত কিনা। আরেকটা উপায় আছে, সেটা হলো ধরো তিনটা বিন্দু, একটা এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, এই তিনটা বিন্দু সমরেখ কিনা, এটা আমরা চাইলে দূরত্বের মাধ্যমেও ব্যবহার করতে পারি। কিভাবে? ধরো যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এরা যদি সমরেখ হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতেছে? সমরেখ হইলে এই যে এটা কিন্তু বি বিন্দু, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, হ্যাঁ, সমরেখ হইলে তাহলে দেখো যে এ বি প্লাস বিসি এর দৈর্ঘ্যটা এসি হবে না? এসি হবে কি না? হবে তো। আচ্ছা, যদি এ বি প্লাস বিসির দৈর্ঘ্য এসির সমান না হয়, এসি না হয়, তাহলে কি হইতে পারে? তাহলে ডেফিনেটলি এই যে সিটা যদি ধরো এখানে অথবা এখানে হয়, ঠিক আছে, এখানে হয় এরকম বা এরকম, তাহলে দেখো এই এসিটা, হ্যাঁ, ডেফিনেটলি এ বি এবং বিসির চেয়ে ছোট হবে না এর যোগফলের চেয়ে? বা এই দিক দিয়েও যদি হয়, ছোট হবে না? অবশ্যই হবে। কেন হবে? কারণ এই যে এ বি সি একটা ত্রিভুজ ফরমেশন করছে, যেখানে ত্রিভুজের শর্তই কিন্তু এইটা যে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর হইতে হবে। এটা তোমরা 7-8 মনে হয় এরকম একটা উপপাদ্য পড়ছো। তো তখন অবশ্যই বৃহত্তর হবে না যদি সমরেখ না হয়। এখানে একটা কোনো মানে 180 ভিন্ন অন্য কোনো কোণ তৈরি করলেই দেখো এরকম কিন্তু ফরমেশন আস্তে আস্তে ত্রিভুজ গঠিত হচ্ছে। সো তিনটা বিন্দু সমরেখর আরেকটা শর্ত হচ্ছে এভাবে লিখতে পারো, এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি, ঠিক আছে, যেখানে এই যে এই বি বিন্দুটা কমন থাকতে হবে দুই রেখার ক্ষেত্রেই, এবং এ আর সির যোগফলটা এভাবে লিখতে হবে। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছো। আমরা চাইলে এরকম একটা অঙ্ক দেখাতে পারি, সেটা হলো ধরো যে এটা হচ্ছে এক্স ওয়াই, বলছে হচ্ছে এ বিন্দু 1,1, বি বিন্দু হচ্ছে 3,3, সি বিন্দু হচ্ছে 6, কে এর মান কত হলে এ বি এবং এ বি সি এবং একই মানে কিতে অবস্থিত, একই সমরেখ, হ্যাঁ। তো সি এর মানটা আমরা বের করি। তাহলে আগে আমি কি বললাম? আমি সূত্র বললাম, যেহেতু আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে তোমরা এই আমি যে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি বলছি, ঠিক আছে, এখন এই বিটা কিন্তু এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে, এই বি মধ্যবিন্দু তোমাকে যদি র্যান্ডম বিন্দু দেওয়া থাকে, ধরো 2,3, 5, এই অঙ্কের কথা ভুলে যাও, আমি নতুন একটা অঙ্ক লিখতেছি 5,7, আর ধরো 10, -a এরকম বলা আছে, বা -11, সরি -11। এখন এটার মধ্যে কোনটা এ বিন্দু, কোনটা বি বিন্দু, কোনটা সি বিন্দু, এটা কেমনে বুঝবা? বুঝতে পারছো? তো সেক্ষেত্রে তোমরা একটু রাফ করে নিতে পারো, দেখতে পারো বিন্দুগুলো কোন পজিশনে বসছে, ঠিক আছে, এটা করতে পারো। এবং রাফ করলে সুবিধা হচ্ছে কি তুমি গেস করতে পারবা এটা সমরেখ কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো কারণে এখানে এ দেওয়া থাকে, তখন তো তুমি গেস করতে পারতেছো না কিরকম হবে। সেক্ষেত্রেও এই একটা বিন্দুর জন্য আশা করি ওই রকম সমস্যা হবে না। তুমি এই মানে বাকি দুইটা বিন্দু বসে এই যে 10a যদি বসানোর চেষ্টা করো, তখন অঙ্কের ধরন দেখেই বুঝতে পারবা। ধরো এরকম একটা অঙ্ক দিয়ে বলতেছে কত, মানে সমরেখ কত, সরি সমরেখ হলে এ এর মান কত, তখন তুমি বুঝতে পারতেছো যে আমি ধরো 2,3, 1, 2, 1, 2, 3, এটা একটা বিন্দু, 5,7, 3, 4, 5, 3, 4, 5, 6, 7, এখানে একটা বিন্দু, আরেকটা কি 10, a 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,
ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা যে 10 বলছি, ভালো করে বুঝো, এটা যদি 10 বলছি তাহলে আমার এ হইলে আমি দেখো এটা কিন্তু রাফ করতেছি অঙ্কে, হ্যাঁ ডেফিনেটলি এই যে এই বরাবর কিছু একটা হইতে হবে, এই যে এখানে কিছু একটা হইতে হবে, তাই না, এখানে কিছু হইতে হবে। তো আমি কিন্তু গেস করতে পারতেছি যে তাহলে আমার এটাকে আমি কোনটাকে সি বিন্দু ধরবো, এই যে এটাকে এ বিন্দু ধরবো, এটাকে কিন্তু সি বিন্দু ধরবো, এটা বি বিন্দু ধরবো, কারণ এই 5,7টা মাঝখানে পড়ছে। যদি কোনো কারণে এখানে 10,a না বলে আমার যদি বলতো ধরো 4,a, ঠিক আছে, 4,a যদি বলতো তাহলে 1 2 3 4 আমার কিন্তু বিন্দুটা এখানে পড়তেছে, তখন আমি ওই রকম সূত্র লেখার ক্ষেত্রে আমি কিন্তু এইটাকে বি ধরতাম, এটাকে সি ধরতাম, মানে এটা বি হইতো আর এটা হয়তো সি, বুঝতে পারছো? এভাবেও তুমি গেস করতে পারো যদি ওইরকম করে না দেওয়া থাকে। তো যাই হোক, তো আমি যেটা বলতেছি যে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি হইলে কে এর মান নির্ণয় করো। একে তো গ্রাফ থেকে তুমি নির্ণয় করতে পারবা, আরেকটা যেভাবে কি করবা যে এ বির দৈর্ঘ্যটা লেখো, এ বির দৈর্ঘ্য কত হচ্ছে, এ বির দৈর্ঘ্য হচ্ছে √1 - 3 হোল স্কোয়ার প্লাস 1 - 3 হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে বিসির দৈর্ঘ্য কত, বিসির দৈর্ঘ্য হচ্ছে √3 - 6 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 - k হোল স্কোয়ার ইকুয়ালস টু এসির দৈর্ঘ্য কত, √1 - 6 হোল স্কোয়ার প্লাস 1 - k হোল স্কোয়ার, ঠিক আছে। এই যে এই ইকুয়েশন থেকে তুমি যদি কে এর মান বের করো, এই ইকুয়েশন থেকে তুমি যদি কে এর মান বের করো তাহলেই কিন্তু তুমি মানে এখান থেকে তুমি হচ্ছে সলিউশনটা বের করতে পারবা। এখানে একটা ব্যাপার যেটা হলো যে এই কে এর মান তুমি একটা জিনিস দেখো যে এই বিন্দুটা এটা 1 1 এর এখানে গেছে, 1 2 3 1 2 3 এর এখানে গেছে, তাহলে বুঝতেই পারতেছো পরের বিন্দুটা কিন্তু এই কে এর মান 6,6ই হবে, বুঝতে পারছো? এটা কিন্তু এখান থেকে বলা হচ্ছে যেহেতু 1 1 3 3 6 6, হ্যাঁ এখান থেকে বলা যাচ্ছে এটা একটা শর্টকাট যদি এরকম প্যাটার্নে দেওয়া থাকে। আদারওয়াইজ তুমি হচ্ছে নর্মালি ক্যালকুলেশন করে দেখবা, প্লাস হচ্ছে কি জানি বলে গ্রাফ করেও হচ্ছে তুমি এটা মেলাতে পারো, ঠিক আছে। সো আচ্ছা, আরেকটা যেটা আমরা এখান থেকে তোমরা কে এর মান বের করে নিবা, ওইটা আমি আর করলাম না। যাই হোক, আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ক্ষেত্রফলে আমরা একটা কথা বলছিলাম যে যদি বহুভুজ হয় সেক্ষেত্রে ডিটারমিনেন্টের সাথে কিভাবে বের করা যায়। বহুভুজের আমরা ডিটারমিনেন্ট দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা দেখাইছিলাম এইভাবে যে হাফ x1 y1 x2 y2 x3 y3 1 1 1 এভাবে। তো সেখানে বলছিলাম যে যদি চতুর্ভুজ হয় বা বহুভুজ হয় সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে স্কোয়ার ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্টে আমরা ওইভাবে প্রকাশ করতে পারতেছি না। তো তার মানে এই না যে সেটা ডিটারমিনেন্টে প্রকাশ করা যাবে না, 2/2 ডিটারমিনেন্টসের ফ্র্যাকশন আকারে প্রকাশ করা যাবে। কেমন আমি একটু দেখাচ্ছি। সিম্পলি যদি আমি এটাই চিন্তা করি যে ধরো আমাদের কাছে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজ আছে যে এরকম র্যান্ডম আকৃতির একটা চতুর্ভুজ, এটা হচ্ছে তোমার x1 y1, আচ্ছা ধরো এই যে এটাই হচ্ছে x1 y1, এটা x2 y2 কমা কমা, এটা a বিন্দু, এটা b বিন্দু, এটা c বিন্দু, x3 y3 কমা, এটা হচ্ছে d x4 কমা y4, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি যে কাজটা করব, ধরো আমরা এইটুকুর ক্ষেত্রফলটা নির্ণয় করতেছি, হ্যাঁ তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সমান আমরা এটা লিখতে পারি এবং এটাকে আমরা চাইলে এই যে এইভাবে লিখতে পারি। যদি এই কলাম বরাবর, এই যে এই কলাম বরাবর যদি হচ্ছে আমরা এটা এক্সপান্ড করি তাহলে আমরা কি লিখতে পারি, ঠিক আছে, লিখতে পারি হচ্ছে যে x1 y1 তারপর হচ্ছে x2 y2, এটা লেখা যায় না, এটা লেখা যায় তো না, ওকে। এই যে এটার এটার কোফ্যাক্টর যেহেতু 1, এখানে 1 লিখি নাই, তাহলে x2 y2 x3 y3 জাস্ট একটু অন্যভাবে হবে x2 y2 x3 y3, ঠিক আছে, এটা এভাবে রাখছি। এরপরেরটা কি হবে বলতো, মাইনাস এটার জন্য x1 y1 তারপর হচ্ছে x3 y3, ঠিক আছে, তাই না। তো আমি যে কাজটা করব মাইনাসটা অ্যাভয়েড করার জন্য এখানে প্লাস দিব, বুঝতে পারছো, এবং এর জন্য এটাকে সমতা করার জন্য আমি হচ্ছে সারি কলাম ইন্টারচেঞ্জ করব, বুঝতে পারছো। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে সেটা হচ্ছে যে আচ্ছা এটা আপাতত কই গেল, মাইনাসটা মাইনাসই থাকুক, হ্যাঁ মাইনাসটা মাইনাসই থাকুক। আচ্ছা এরপরে প্লাস এই যে এটার সাপেক্ষে x1 y1 তারপর হচ্ছে x2 y
2। হ্যাঁ, এটা আছে না? তো এভাবে লিখতে পারি। এটাকে আমি একটু সাজাই লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সাজানোর প্রসেসটা কীরকম দেখো, যে আমরা এক্স গুলো উপরে রাখবো, ঠিক আছে? এক্স গুলো উপরে রাখবো, দেখো x2 x3 y2 y3 এভাবে রাখলে তো নির্ণায়কের কোনো মান চেঞ্জ হবে না, তাই না? আমরা ট্রান্সপোজ করছি শুধুমাত্র। আচ্ছা, এরপরে মাইনাস x1 x3 y1 y3, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি কেন? আচ্ছা, এরপরে পরেরটা কি ছিল ওইটা আমরা চেঞ্জ করে লিখি, x1 x2 y1 y2, ঠিক আছে? এভাবে লিখছি। হ্যাঁ, এখন আমাদের সময় আসছে যে সারি কলাম আটপিস করার। তো এটা আমি যদি প্লাস করে দিই, এটাকে আমি ইকুয়ালাইজ করার জন্য x3টা সামনে নিয়ে আসলাম, ঠিক আছে? সো x3টার জন্য আমি সামনে নিয়ে আসি, তাহলে কি হবে বলো, যে x3 y3 এটা হয় হচ্ছে x1 y1, তার জন্য একটা সামনে মাইনাস আসবে, সেই মাইনাস মাইনাসে প্লাস। তো আমরা কি দেখলাম, যে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা এরকম 2x2 ম্যাট্রিক্সের একটা সিরিজ আকারে লিখতে পারতেছি, সিরিজ ফ্র্যাকশন আকারে। এরকম ফ্র্যাকশন বলতে মানে অংশ অংশ করে, ঠিক আছে? ভগ্নাংশ বোঝাইতেছি না, এরকম করে লিখতে পারি। সো ভালো কথা, আমরা যেহেতু এটা দেখছি, এখন আরেকটা জিনিস দেখি, যে তাহলে আমরা এই যে এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করি। এই ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, মানে ADC ত্রিভুজ, ADC ত্রিভুজ ADCর ক্ষেত্রফলটা তাহলে কিরকম হবে? হাফ কিরকম হবে বলো? যে হচ্ছে আমরা একটু শুরু থেকে আসি, যে এই যে এরকম ফরম্যাট থেকে আসি, সেটা কি লিখতে পারি আমরা, যে x1 y1 x3 y3 তারপর হচ্ছে x4 y4, ঠিক আছে? 1 1 1 এভাবে লিখছি। এই জিনিসটাকে আমরা যে জিনিসগুলো লাগবে না সেগুলো আমরা মুছে দিই। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো? এটা হাফ, থার্ড ব্র্যাকেট, প্রথমটা লিখতে পারি হচ্ছে x3 x4 y3 y4, আমি একবারে লিখলাম। হ্যাঁ, এখানে যেহেতু কয়েক লাইনে লিখছি। এরপরে মাইনাস কি হয়, x1 x4 y1 y4 y1 y4। এখন এটাকে ইন্টারচেঞ্জ করলে এখানে প্লাস হয়ে যাবে, এখানে 4 হবে, এখানে 4 হবে, আর এই যে এগুলো হচ্ছে 1 হয়ে যাবে, x1 y1, ঠিক আছে? প্লাস পরেরটা কি? পরেরটা হচ্ছে x1 x3 y1 y3, ঠিক আছে? যাক, ভালো লাগলো যে আমরা লিখলাম, ভালো কথা। এখন তুমি যদি দেখো যে আমরা এই পুরা ABCD ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বলতো? ABCD ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ ADC প্লাস হচ্ছে ত্রিভুজ ABCর ক্ষেত্রফল, তাই না? তো আমরা যে যোগ করি, যোগ করতে যে একটা জিনিস খেয়াল করি, দেখো যে এই যে এখানে x3 x4 y3 y4 আছে, ঠিক আছে? দেখো তো এইটা কি এর মধ্যে কোথাও আছে? মানে এটা যে আমরা এখানে পাইছি, মানে আমরা একটু চিন্তা করি যে এখানে যে তিনটা পাইছি আর এখানে যে তিনটা পাইছি, এই তিনটার মধ্যে কোনগুলো কমন আছে একটু দেখার চেষ্টা করি। যে x3 x4 y3 y4 এটা কি এখানে আছে? নাই, তাই না? ওকে, এখানে একটু লেখা উঠে গেছে, এটা 3, তাহলে এটা আমাদের থাকবে, মানে যোগ করার পর এটা থাকবে, তাই না? থাকবে তো। এই দুটো যদি আমি যোগ করি, তাহলে যেটা কমন আছে সেটা হয় কি হয়, ডবল হয়ে যায়, অথবা যদি রিভার্স হয় তাহলে মাইনাস হয়ে যাওয়ার কথা সাধারণত, তাই না? তো দেখবা যে এই দুটার মধ্যে এটা কমন, এটা থাকবে, ভালো কথা। x4 y4 x1 y1 এটা কি এর মধ্যে আছে? নাই। আচ্ছা, এটাও থাকবে। এরপরে দেখো যে x1 y1 x3 y3 এটা কি এর মধ্যে আছে? আছে, কিন্তু এই যে এখানে আছে, বাট এইটার x3 y3টা আগে আছে, এটার x3 y3টা পিছে আছে। সো আমরা যদি এই দুটাকে সমতুল্য করতে চাই, তাহলে আমার কি করতে হবে? যেখানে একটা সামনে একটা মাইনাস আসবে, আর এই কলামটা এখানে আসবে, এই কলামটা এখানে যাবে না, তাই তো? তখন এটা কি হবে? এটা হবে হচ্ছে মাইনাস x1 y1 x3 y3। তখন এটা মাইনাস এটা প্লাস, তখন এই যে এইটা আর এইটা যোগ করলে, দ্যাট মিনস ত্রিভুজ ADC এবং ত্রিভুজ ABC যোগ করলে যে এইটা আর এটা কাটা যাবে না,
কাটা যাবে তো, বাকি থাকবে কোনটা কোনটা, এই যে এটা থাকবে, এটা টিকে যাবে, এটা টিকে যাবে, এটা টিকে যাবে, তাই না? সো এই চারটা যদি টিকে যায় তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো সেটা একটু আমি লিখি, লিখলে তুমি বুঝতে পারবা যে ঘটনা কি দাঁড়াচ্ছে, ঠিক আছে? সো আমরা লিখি তাইলে চতুর্ভুজ এ বি ডি সি এর ক্ষেত্রফল সমান কি লিখতে পারি, যে হাফ থার্ড ব্র্যাকেট ওকে, তারপর হচ্ছে x1, আচ্ছা ডিটারমিনেন্ট চিহ্ন, x1 y1, এই যে এটা লিখতেছি, তারপর x2 y2 প্লাস এরপরে কি, এরপরে হচ্ছে x2 y2 x3 y3 প্লাস এরপরে কি, এই যে এটা x3 y3 x4 y4, ঠিক আছে? এরপরটা কোনটা প্লাস, বলো তো বাবা, এরপরটা কোনটা প্লাস হচ্ছে এই যে এইটা, এরপরে কিন্তু এটাই লিখবো আমি, হ্যাঁ, প্লাস x4 y4 x1 y1, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার হচ্ছে কি বলবো, বহুভুজের জন্য 2x2 ম্যাট্রিক্সের মানে ছোট ছোট আকার করে এটার ক্ষেত্রফল। এখানে এটার সাথে তুমি কিন্তু সার্ভেয়ার ফর্মুলার একটা মিল পাবা, যেটাতে আমরা কি শিখছিলাম, যে চতুর্ভুজ এ বি ডিসির ক্ষেত্রফল সমান আমরা কি লিখছিলাম, হাফ x1 x2 x3 x4 x1 y1 y2 y3 y4 y1, এরকম না? তো সেক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা করছিলাম হচ্ছে যে এটা গুণ করে দিয়ে এগুলা যোগ হিসেবে নিছিলাম, আর যে এগুলা গুণ করে দিয়ে মাইনাস হিসেবে নিছিলাম, তাই না? কিন্তু দেখো এই যে এখানে যেমন ক্রস গুণ হচ্ছে, যে এই যে x1 এর সাথে y2 এবং y1 এই ক্রস গুণ হচ্ছে মাইনাস হয়ে y1 x2 হচ্ছে সেম, এখানেও কিন্তু সেম কাহিনী ঘটতেছে, রাইট? ঠিক আছে, কিন্তু এটার সাথে এটার একটা অমিল হচ্ছে যে এই পোরশনটা এখানে একবার আছে, দুইবার আছে, কিন্তু এখানে কিন্তু একবার করে আছে। বেসিক্যালি যে জিনিসটা হয়, তুমি যখন এই যে এইটাকে এক্সপান্ড করবা, মানে এই যে এটাকে যেমন কি লিখতে হবে, x1 y2 মাইনাস x2 y1 লেখা লাগবে না? এরকম করে করে প্রত্যেকটা যখন এক্সপান্ড করবা, কাটাকাটি করে কিছু রাশি কাটাকাটি যাবে, কাটাকাটি যেয়ে দেখবা ঠিক ওইটা আমি করে দিলাম না, ঠিক এই যে এই পোরশনটাই চলে আসবে, মানে এটাকে ভাঙলে যা আসে, বুঝতে পারছো? সো এইটা আর ওইটা হচ্ছে সমতুল্য। তো আমরা বহুভুজের, যে কোনো বহুভুজের তোমার হচ্ছে ক্ষেত্রফলকে আমরা যদি এখানে যদি পঞ্চভুজা থাকে, যে এরকম একটা থাকে ই, ঠিক আছে, এটা যদি ইও থাকে সমস্যা নাই, আমরা এটা প্রমাণ করতে পারবো যে প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে দেখা যাবে যে সেই ক্ষেত্রে তখন কি হবে, তখন এই যে এই প্যাটার্নে আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি হবে, এখানে পঞ্চভুজ হবে, হ্যাঁ, পঞ্চভুজ হইল না, হ্যাঁ, পঞ্চভুজ এবিডিসি ই এর ক্ষেত্রফল, তখন আমি কি করব, এরপর আরেকটা রাশি লিখবো, এই যে এখানে তখন হবে হচ্ছে x5 y5 প্লাস এখানে কি হবে তখন x5 x1 y1 y5, এই যে এখানে তখন কি হবে, এখানে তখন কি হবে x5 y5 আর x1 y1, এরকম করে হবে। সো আমরা পলিগনের ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা সার্ভেয়ার ফর্মুলাতেও বুঝলাম, আমরা এই তো 2x2 ম্যাট্রিক্স পদ্ধতিতেও বুঝলাম। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস আলোচনা আছে, সেটা হলো বেসিক্যালি আরো দুইটা জিনিস আলোচনা আছে, তার মধ্যে একটা হচ্ছে পোলার পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয়। এছাড়া আরেকটা শর্টকাট পদ্ধতি আছে, তোমরা এমসিকিউর জন্য এটা ব্যবহার করতে পারো, ওইটা আমরা হয়তো পরবর্তীতে ক্লাসে শেখাবো, ঠিক আছে, ডিটেল থিওরি সহ বোঝানোর চেষ্টা করব। এখন আমরা যেটা বলতেছি পোলারের যদি ইকুয়েশন দেওয়া থাকে, ধরো বলা আছে যে একটা বিন্দু এ, সেটা কি, সেটার দৈর্ঘ্য হচ্ছে 5 একক, সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে মূলবিন্দু সাপেক্ষে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এটা কত, আচ্ছা এটা 5 না, এটা তুমি হচ্ছে এটা কত ধরবা, এটা ধরো হচ্ছে 3, আচ্ছা এরপরে কি হচ্ছে 5, এটা কত কোণ উৎপন্ন করছে, ধরো হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর একটা সি বিন্দু সেটা হচ্ছে 3, এটা হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই যে এরকম টাইপের ম্যাথ থাকলে 90, এরকম টাইপের ম্যাথ থাকলে তোমরা হচ্ছে কিভাবে বুঝবা যে
মানে সেক্ষেত্রে তোমরা হচ্ছে পোলার থিওরি ব্যবহার করে তোমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। সো থিওরিটা প্রথমে বোঝার জন্য একটা জিনিস তোমরা ভালো করে বুঝো যে আমি যে এখানে ভুল করে 30 ডিগ্রি রেখেছিলাম, সেই ক্ষেত্রে আমরা যদি এই বিন্দুগুলো প্লট করতাম কি হইতো, পোলারের জন্য আমার একটা সেন্টার বিন্দু লাগবে, ঠিক আছে, পোলারের জন্য আমার একটা সেন্টার বিন্দু লাগবে, ঠিক আছে। তো পোলারের মেইন গল্পটা কি ছিল যে এই বিন্দুর সাপেক্ষে আমি একটা ডিস্টেন্স রাখবো এবং একটা কোণ রাখবো, বলতে পারো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটাকে রিপ্রেজেন্ট করে আমি একটা কোণ হিসেবে কোন একটা বিন্দুকে ডিনোট করব, তাই তো। আচ্ছা, তো ধরো এটা হচ্ছে আমার সেই বিন্দুটা, মূল বিন্দু ও, এবং আমি যদি 330 ডিগ্রি করি, ধরো অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে 3 এবং হচ্ছে যে এইটা হচ্ছে, এটা যদি এক্স অ্যাক্সিস ধরো ধনাত্মক দিক, এটা হচ্ছে 30 ডিগ্রি, ভালো কথা। এরপরে 5 60 ডিগ্রি, ধরে নিই এটা 5 এবং এইটা হচ্ছে 60 ডিগ্রি। এরপরে 330 ডিগ্রি যদি হয় তাহলে আরেকটা রেখাই কিন্তু ঠিক এটার উপর দিয়ে যাবে, তাই না, মানে ওইটা এই যে এই রেখা আর এই রেখা সেম রেখা। বাবা বলো তো তখন ত্রিভুজের ক্ষেত্রফল এই তিনটা বিন্দু দ্বারা কি গঠিত হয়েছে? এই এ বিন্দু আর সি বিন্দু কিন্তু সেম বিন্দু, ঠিক আছে। সো এখানেও আমরা ত্রিভুজটা গঠন করতে পারি জাস্ট হচ্ছে বি বিন্দু, এবং হচ্ছে সেক্ষেত্রে আমাকে এই মূল বিন্দুকে একটা বিন্দু হিসেবে ধরতে হবে। যেহেতু সি বিন্দু আর এ বিন্দু সেম বিন্দু, আমি কিন্তু কোনো ক্ষেত্রফল পাচ্ছি না, মানে কোনো ত্রিভুজ পাচ্ছি না, বুঝতে পারছো, ভালো করে বুঝো। হ্যাঁ আমি ত্রিভুজ পাচ্ছি, মূল বিন্দু এই যে এ বিন্দু, যেটা আবার কিনা সি বিন্দুও, আবার হচ্ছে বি বিন্দু। সেক্ষেত্রে আমরা এ সি আর বি নিয়ে কোনো ত্রিভুজ রেখা গঠিত হচ্ছে, ক্ষেত্রফল গঠিত হচ্ছে না, মূল বিন্দুকে সাথে নিলে হচ্ছে, বুঝতে পারছো। সো তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে দুইটা বিন্দু দিয়েও কিন্তু ত্রিভুজ গঠিত হইতে পারে, সেক্ষেত্রে মূল বিন্দুকে তোমার সাথে নিতে হবে, বুঝতে পারছো। সেটা কিভাবে ত্রিভুজ নির্ণয় করতে, ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা আমি মাত্রই দেখাবো। কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম যে দুইটা বিন্দু যদি সেম হয়, লংজিটিউডও সেম, তারপর হচ্ছে তোমার কি জানি বলে কোণের মানও সেম, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ম্যাগনিটিউডও সেম, তোমার হচ্ছে কোণের মানও সেম, সেই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল গঠিত হবে না, ঠিক আছে। ওকে, সো আমরা এখন একটা জেনারেল কেস বলার চেষ্টা করি যে পোলারের মাধ্যমে কিভাবে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, ঠিক আছে। সো আমরা ধরি যে এ বিন্দু r1, θ1, বি বিন্দু r2, θ2, সি বিন্দু r3, θ3, বুঝতে পারছো, ভালো কথা। তো এই তিনটা বিন্দু দিয়ে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা একটু আগে দেখছি যে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি সেটাকে আমরা এক্সপ্যান্ড করে কর্ণ ব্যবহার করে আমরা কিন্তু পলিগনের ক্ষেত্রফল বের করতে পারি। যেমন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানতাম। সো এই চতুর্ভুজের এই যে এই কর্ণটাকে ইউজ করে আমি এই চতুর্ভুজকে দুই ভাগে বিভক্ত করছি, ত্রিভুজ যোগ করে দিছি, হয়ে গেছে, ঠিক আছে। সো সেম কথা এখানেই বলতেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা গেলে কিন্তু আমরা বাকি জিনিসগুলো পারবো। সো আমরা যে কাজটা করব সেটা হলো, ধরে নেই যে r2 r3 এইগুলা হচ্ছে অসমান এবং হচ্ছে θ1 θ2 আমরা ধরে নেই r1 r2 r3। এটা যে ধরে নেওয়া কখনো জরুরি না, সেটা আমরা কেস বাই কেসে দেখাবো। আচ্ছা, θ1 θ2 θ3 এগুলো হচ্ছে অসমান, θ1 θ2 θ3 এগুলো হচ্ছে অসমান, ঠিক আছে। সো আমরা যদি প্লট করার চেষ্টা করি তাহলে কি হয়, এবং আমরা ধরে নিচ্ছি এই সবগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, সবগুলোই হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে, ভালো কথা। তো আমরা যে কাজটা করব, এই যে এটা মূল বিন্দু, হ্যাঁ এটা যদি মূল বিন্দু হয়, এটা হচ্ছে r1 θ1, এটা হচ্ছে r2 θ2, এটা হচ্ছে r3 θ3, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এই যে এরকম হইলো, একটা জিনিস খেয়াল করো যে আমরা এই ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব। আমরা বেসিক্যালি ওই তো তোমাদেরকে সার্ভের তোমার হচ্ছে ত্রিভুজের স্থানাঙ্কর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা আমরা যেভাবে শিখাইছি, ঠিক কিছুটা ওইরকম প্রসেস করব। আমরা প্রথমে করব কি, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। সেখান থেকে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেই তাহলে কিন্তু আমাদের যেটা আকাঙ্ক্ষিত এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ব্যাপারটা ভালো করে বুঝো। আমাদের এই যে এ বি সি তিনটা বিন্দু, একটা বিন্দু এইটা, একটা বিন্দু এইটা, একটা বিন্দু এইটা, কোনটার সাপেক্ষে? এই যে এই ও মূল বিন্দুর সাপেক্ষে। তো আমি কি করছি,
ও মূলবিন্দু সাপেক্ষে। তো আমি কি করছি, যেহেতু এটা পোলার, এটা আর দূরত্ব, এটা আর দূরত্ব, এটা আর দূরত্ব, আমার এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো আমার এই পোরশনটুকু লাগবে, এই যে এই পোরশনটুকু, ভালো করে দেখো এই পোরশনটুকু। সো আমি কিন্তু এই পোরশনটুকুর ক্ষেত্রফল বের করতে চাই। সেজন্য আমি কি করলাম, সেজন্য আমি করলাম হচ্ছে কি, যে মূল বিন্দু এই বিন্দু, ভালো করে বুঝো, মূল বিন্দু এই বিন্দু এবং এই বিন্দু, এইটা নিয়ে যে ত্রিভুজ সেটার সাথে যোগ দিলাম, মূল বিন্দু এবং এই বিন্দু, এই ত্রিভুজ, এই দুটো যোগ করলাম, করার পরে মূল বিন্দু এবং এই বিন্দু, এই পোরশনটুকু বাদ দিলাম, তাহলে হচ্ছে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। বুঝতে পারছো? সো আমি যদি একটু ভাষাটা লিখি, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু ও বিন্দু। তাহলে আমরা কি করতেছি, আমি প্রথমে করতেছি যে যোগ করতেছি ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ ওসিবি, এর থেকে মাইনাস করতেছি হচ্ছে ত্রিভুজ ওসিএ। ঠিক আছে, এটা করলে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পাচ্ছি। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। সো এই প্রসেসে হচ্ছে আমরা আগাবো। তো এই প্রসেসে যদি আমরা আগাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমরা এই ত্রিভুজ এ ও বির ক্ষেত্রফল যে আমরা নির্ণয় করব, আমরা কিভাবে নির্ণয় করতে চাইলাম, পোলার পদ্ধতিতে। পোলার পদ্ধতিতে নির্ণয় করার জন্য পোলারে আমাদের কি কি তথ্য থাকে, আমাদের হচ্ছে ম্যাগনিটিউড থাকে, আমাদের কোণ থাকে। সো ম্যাগনিটিউড এবং কোণ ব্যবহার করে তুমি একটু মনে করার চেষ্টা করো যে ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কিভাবে শিখছো। তুমি ক্লাস 9-10-এ পরিমিতি চ্যাপ্টারে শিখছো যে কোনো একটা ত্রিভুজ যদি এরকম থাকে, যে কোনো টাইপের ত্রিভুজ, বিষমবাহু, সমবাহু, সমদ্বিবাহু, হাবিজাবি, যে টাইপেরই হোক, সেই ত্রিভুজের যদি আমি কি করতে পারি, আমি যদি দুইটা বাহুর দৈর্ঘ্য জানি, ধরো এই যে এইটার দৈর্ঘ্য হচ্ছে এ, মানে ভূমির দৈর্ঘ্য, এবং এই যে এটার দৈর্ঘ্য হচ্ছে বি, অথবা এটার দৈর্ঘ্য জানলেও চলো, আমি বি এর কথা বললাম, এবং এই মধ্যবর্তী যদি আমি কোণ জানি, অর্থাৎ দুইটা বাহু এবং সেই দুইটা বাহুর মধ্যবর্তী যদি আমি কোণ জানি, তাহলে আমি এটার ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ এ বি সাইন থিটা। এটা তোমাদের মনে আছে কিনা? কিভাবে লিখতে পারি, যেহেতু আমরা জানি এই যে বি সাইন থিটা, এই বি সাইন থিটা মানে কি, এখানে যদি আমি একটা কি করি উচ্চতা আঁকি, তাহলে এই ত্রিভুজের এই বি সাইন থিটা মানে হচ্ছে এইচ না, এটার মানে হচ্ছে, এটার মিনিং হচ্ছে এইচ না, তাহলে সেটা আমরা কি হয়, হাফ এ এইচ, এবং হাফ এ এইচ হচ্ছে ভূমিগুণ উচ্চতা, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এই হাফ এ বি সাইন থিটা ফরম্যাটটাই আমরা এখানে ইউজ করব, কারণ এই ক্ষেত্রফল সিস্টেমের মধ্যে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একই সাথে কোণও দেওয়া আছে, আমাদেরও কিন্তু এখানে সেই জিনিসটাই দেওয়া আছে। আমি যে ত্রিভুজ এ ও বির কথা বলতেছি, এই এ ও বির কি দেওয়া আছে, এই যে ত্রিভুজ এ ও বি, এখানে কি দেওয়া আছে, r1 দেওয়া আছে, θ1 দেওয়া আছে, আর এটার কি দেওয়া আছে, r2 দেওয়া আছে, θ2 দেওয়া আছে। তাহলে আমি এ ও বির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি, হাফ হচ্ছে r1 মানে বাহু দুইটা গুণফল r1 এবং r2, এবং এটা দুটার মধ্যবর্তী কোণ, তাহলে এই কোণটা কত বাবা বলো তো, এই কোণটা হচ্ছে θ2 মাইনাস হচ্ছে θ1। বুঝতে পারছো? ঠিক আছে, এবং আমরা যেহেতু এখানে আমরা ত্রিভুজটা এভাবেই ব্যাখ্যা করছি, যে চিত্রটা ওভাবে আঁকাইছি যে θ2 হচ্ছে θ1 এর চেয়ে বড়, θ2 কিন্তু আমি সামনে রাখছি। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, সো আমরা এখানে কি লিখতে পারি, সাইন θ2 মাইনাস হচ্ছে θ1। একই সাথে আমরা এরপর একটা কি লিখতে পারি বলো, ওসিবি। ওসিবি কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে এই যে ওসিবি হচ্ছে এইটা, ঠিক আছে, আমরা কি লিখতে পারি, হাফ r2 r3 সাইন θ3 মাইনাস হচ্ছে θ2। ঠিক আছে, এর থেকে আমরা কি মাইনাস করব বলতো, এর থেকে আমরা মাইনাস করব হচ্ছে ওসিএ, হাফ r1 r3, হাফ r1 r3 সাইন θ3 মাইনাস হচ্ছে θ1। এটা করলে আমরা কিন্তু আমাদের ডিজায়ার্ড ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। সো এখানে ত্রিভুজ নির্ণয় সূত্রটা হচ্ছে এটাই। ঠিক আছে, একটু কমপ্লেক্স লাগতে পারে, কেমনে মনে রাখবো, জাস্ট এখানে আমি বলি কি, স্থানাঙ্কর জন্য তোমাদের চিত্র বা যে কোনো সূত্রের জন্য, যে কোনো সূত্র যদি চিত্র থেকে আসে, চিত্রটা মনে রাখার চেষ্টা করো। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলি, আমি হচ্ছে প্রাসের সূত্র কখনো মনে রাখার চেষ্টা করতাম না। এর জন্য অবশ্য আমার ভুগতেও হয়েছে, আমিও তোমাদের সাজেস্ট করবো মুখস্থ করবা, কিন্তু আমি মনে রাখতে পারতাম না। আমি করতাম কি, প্রাসের চিত্রটা মনে থাকতাম, আমি হচ্ছে যখন প্রয়োজন হইতো আমি সূত্রগুলো বের করতাম। ঠিক আছে, এই জন্য দেখা গেলো যে আমার এমসিকিউ করতে সময় লাগতো। এটা আমি তোমাদের অবশ্যই করতে বলতেছি না, কিন্তু আমি এখান থেকে অন্য একটা মানে নেগেটিভ সাইডেরও তো অনেক সময় শিক্ষণীয় ব্যাপার থাকে, আমি ওই জন্য ওইটা এখানে এক্সট্রাক্ট করে বলতেছি যে সূত্র যদি কঠিন মনে হয়, তোমরা হচ্ছে চিত্র মনে রাখতে পারো। চিত্র মনে রাখলে তুমি হচ্ছে এই জিনিসটা ইজিলি বের করতে পারবা। কারণ মানুষের, আমার ধারণা
আমি যতটুকু জানি যে মানুষের চিত্র বেশি মনে থাকে লেখার তুলনায়, ঠিক আছে। তো যাই হোক, তো এইভাবে কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ঠিক আছে। এখন এখানে কিন্তু কিছু কিছু বিষয় ইম্পর্টেন্ট, মানে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যে θ3 বা θ2 বা এই যে এখানে θ3 θ2 ওখানে θ3, এই কোণগুলো কিন্তু আমরা অন্যান্য কোণগুলোর চেয়ে বড় বিধায় আমরা আগে নিছি। আমরা যদি পরে নিতাম তাহলে কিন্তু হইতো না, কারণ এটা আমরা সাইন ব্যবহার করতেছি, কারণ আমরা জানি সাইন মাইনাস থিটার মান কিন্তু মাইনাস সাইন থিটা। সো সামনে একটা করে মাইনাস চলে আসতো, তখন কিন্তু আমাদের চিন্তাভাবনাগুলো অন্যরকম হইতো, ঠিক আছে। এই প্রসেসে অঙ্ক করা যাবে, ঠিক আছে। তোমরা যদি, আমি জাস্ট হচ্ছে তোমাদের কিছু কেস দেখাই, একটু ডিফারেন্ট কিছু কেস দেখাই। সেটা হলো যে যদি একটা জিনিস খেয়াল করো যে এই θ1 আর এই θ1 যদি সেম হয় বাট R1 এবং R3 যদি আলাদা হয়, তাহলে চিত্রটা কিরকম হবে বলো তো? এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2 θ2, তাই না? R2 θ2, ভালো কথা। এটা কত? এটা হচ্ছে R1 θ1। তখন এই যে এটা হলো R2 θ1, সেম। সেক্ষেত্রে আমার একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে। তখন তোমার যদি তুমি চিত্র থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, তাহলে তুমি কি করবা বলো তো? তখন কিন্তু এই যে ক্ষেত্রফল হচ্ছে এইটা, ঠিক আছে, দেখছো? সো তখন অটোমেটিকলি যেহেতু θ2 - θ1, এই যে এই পোর্শনটুকুর মান হচ্ছে 0 হয়ে যাবে, বুঝতে পারছো? এটা একটা কেস, আমি তোমাকে একটা এক্সেপশনাল কেস দেখাইলাম, ভালো কথা। আরেকটা জিনিস খেয়াল করো যে ধরো কোনো একটা এই যে θ3, এই θ3 মান যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কি হইতে পারে বলো? তাহলে সেক্ষেত্রে একটা হইতে পারে যে এটা হচ্ছে মূল বিন্দু, বুঝো কথা, এটা হচ্ছে মূল বিন্দু। আচ্ছা, θ3 মান 90 ডিগ্রি না, আমি আসলে বলতে চাচ্ছি যে θ1 এবং θ3 মধ্যবর্তী, মানে এই যে একটা ত্রিভুজ যে গঠন করছি, এই যে এই নিচের রেখা এবং সর্বোচ্চ উপরের রেখা, এই দুটার মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কিন্তু আমার রেখাটা, ত্রিভুজটা দাঁড়াবে যে এরকম, এরকম। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R3, ধরো হচ্ছে R2 হচ্ছে এখানে। তখন ত্রিভুজ ক্ষেত্রফল কেমন নির্ণয় হবে বলো? ত্রিভুজের ক্ষেত্রফল তখন কিন্তু এই যে এটা হবে, আমি ভালো করে আঁকাই, এই যে এটা হবে এই তিনটা বিন্দু দিয়ে। তখন তুমি একটা জিনিস খেয়াল করো যে R1 এবং R3 লাস্টে যখন এই যে θ3 - θ1 যেটা হচ্ছে, আমার এখানে কি কোনো কিছু বাদ দেওয়ার আছে? যেমন এই ত্রিভুজে আমি কি করছি, এই পুরোটা, এই যে এই পুরোটা সাথে এই যে এই পুরোটা যোগ করে এই যে নিচেরটা হচ্ছে বাদ দিছি, তাই না? তখন ওইটা পাইছি। এখানে কি নিচে বাদ দেওয়ার মতো কিছু আছে? এক্স্যাক্টলি কিন্তু ওখানে তাই দেখতেছো, θ3 - θ1 করলে আমাদের ওইটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, কারণ সাইন 180 ডিগ্রির মান কত বলো? 0 না? সো ওটা 0 হয়ে যাচ্ছে। এটা একটা কেস। কিন্তু প্রবলেম হবে হচ্ছে তোমার কোথায় বলো তো? প্রবলেম হইতে পারে যে যদি এই ব্যবধানটা 180-র চেয়ে বেশি হয়, অর্থাৎ তোমার এই ত্রিভুজটা পুরা তিন কোঅর্ডিনেট মিলে, আরো বেশি হলে 4 কোঅর্ডিনেট মিলে, বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে 4 মহাদেশ মিলে বা 4 কোঅর্ডিনেট মিলে ত্রিভুজটা যখন গঠিত হবে, তখন ধরো এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, এখান থেকে এটা একটা রেখা, এই যে এটা একটা রেখা, এই যে এটা একটা রেখা, ঠিক আছে? তো এইটার যখন তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা, তখন কি করবা বলো তো? এই ধরো হচ্ছে এটা রেখাটা আর একটু, হ্যাঁ, ধরো এই যে এটা একটা, ঠিক আছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তখন ক্ষেত্রফল কিন্তু এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, ঠিক আছে, এই যে এই তিনটা। সো এই তিনটা যখন ক্ষেত্রফল হয়, তখন দেখো তো এখানে কি বাদ দেওয়ার কিছু আছে? এই যে এইটার সাথে এটা যোগ করব, তারপর এটা বাদ দিব না, এটা যোগ হবে। তখন চিত্র থেকে আমরা বুঝতে পারছি যোগ হবে কিন্তু, তাই না?
হ্যাঁ, চিত্র থেকে আমরা যোগ হবে, কিন্তু এখানে আরেকটা জিনিস দেখো, আমরা যখন এই যে এই এক্স এক্সিসকে, এই যে এটা এক্স এক্সিস পজিটিভ ধরবো, সেখান থেকে যখন আমরা এই যে এই R3 কোণটা হিসাব করব, তখন কিন্তু আমরা জানি যে এটা কি প্রবৃদ্ধ কোণ 180-র চেয়ে বড়, সেখান থেকে এই কোণটা বাদ দিলে যে কোণটা হবে সেটা কিন্তু অটোমেটিক ঋণাত্মক কোণ। সো এই সাইন ঋণাত্মকের কারণে এখানে অটোমেটিক একটা প্লাস চলে আসবে। সো তোমার এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ মিলে অটোমেটিক তোমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল তোমার হচ্ছে যোগ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমি কয়েকটা কেস দেখাইলাম, প্রত্যেক কেসেই সূত্রগুলো একই এবং সুইটেবল। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, তো আমরা পোলার দিয়ে কোনো অঙ্ক এই মুহূর্তে দেখাচ্ছি না, আমরা সরাসরি সঞ্চার পথে চলে যাই। প্রথমে আমাদের সঞ্চার পথের একটা অঙ্ক দেওয়া আছে। আমরা সঞ্চার পথে কি পড়ছিলাম বাবা? সঞ্চার পথের পড়ছিলাম, এটা সঞ্চার পথ। সঞ্চার পথের কি থাকবে? একটা হচ্ছে শর্ত থাকবে, একটা না কিছু শর্ত, ফিক্সড বিন্দু থাকবে এফ পয়েন্টস, ঠিক আছে, পিএস লিখলাম, আর একটা ভেরিয়েবল পয়েন্টস থাকবে, ঠিক আছে? এই দুইটা আমরা এই শর্তগুলো মেনটেন করে আমার এই দুইটার মধ্যে রিলেশন, সেই শর্ত অনুযায়ী রিলেশন দেখাতে হয়, বেসিক্যালি দূরত্ব দেখাতে হয়, তাহলে কিন্তু আমরা সঞ্চার পথ বের করতে পারি। এবং আমরা অনেকগুলো টাইপের সঞ্চার পথের নাম জানার চেষ্টা করছিলাম। ওকে, সো এই যে এই টাইপের অঙ্কই আমি কিন্তু প্রথম সঞ্চারপথে প্রথম যখন আমি বলি সঞ্চারপথ নিয়ে ইন্ট্রোডিউস করি, তখনই কিন্তু এরকম টাইপের একটা অঙ্ক দেখাইছিলাম। দুটো বিন্দু দেওয়া আছে, বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সময়ের সেট যে সঞ্চারপথ গঠন করে তার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? আমি ওখানেই দেখাইছিলাম। এখানে আমি জাস্ট একটু ভিজুয়াল দেখাই, সেটা হলো মানে ওইটা তো ভিজুয়াল দেখাইছিলাম। ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ঠিক আছে? এমন একটা কি করতে হবে? সমদূরবর্তী বিন্দু সময়ের সেট নির্ণয় করতে হবে। সো ধরো চিন্তা করো যে রেখাটা যদি এরকম বক্র হয়, চিন্তা করো যে মানে এই যে সঞ্চার পথ যেটা, সেটা যদি এরকম বক্র হয়, এই পয়েন্টের থেকে এটার যে দূরত্ব আর এটার কি দূরত্ব সেম না কিন্তু, তাই না? সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি ডেফিনেটলি যেহেতু এই দুটা পয়েন্ট ফিক্সড, তাহলে আমার একটা সরলরেখা লাগবে। সে সরলরেখার যে কোনো টাইপের হইতে পারে, আমি এরকম ধরলাম। সেক্ষেত্রে আমি যদি এখানে এই দূরত্বটা মাপি, এখানে এই দূরত্ব মাপি, এই দূরত্ব প্লাস এই দূরত্ব দুটো ডেফিনেটলি সমান হবে। সরলরেখা ছাড়া এটা সম্ভব না, বাঁকা তারা হলেই ঝামেলা, ঠিক আছে? এখান থেকে এই দূরত্ব যা, এখান থেকে এই দূরত্বটা সমান হবে, এখান থেকে এই দূরত্ব যা, এখান থেকে এই দূরত্বটা সমান হবে। সো আমরা কিন্তু এভাবে চিত্র আঁকেও বুঝতে পারতেছি যে এটা সঞ্চার পথ একটা সরলরেখা হবে, এবং আমাদের ফাইনাল অ্যান্সার দেখা গেল আমাদের ওই অঙ্কে সেরকমই আসছিল, ঠিক আছে? ওকে, এরপরের অঙ্ক দেখি আমরা কি বলতেছে। এখানে একটা দেখো 2a, 0 বিন্দু এবং y অক্ষরেখা দিছে। হ্যাঁ, একটি সেটের বিন্দুগুলোর দূরত্ব সমান হলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা দেখো এবার কিন্তু একটা ফিক্সড বিন্দু দেওয়া আছে, একটা ফিক্সড রেখা দেওয়া আছে। একটা ফিক্সড রেখা দেওয়া মানে কিন্তু এর রেখার উপর সকল বিন্দুই নেওয়া যাবে। সো সেই হিসেবে দুইটা ভেরিয়েবল বিন্দু দেওয়া আছে আর একটা ফিক্সড বিন্দু দেওয়া আছে, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। সো এইটার যেহেতু দুইটা ফিক্সড বিন্দু দেওয়া নাই, তার কিন্তু সরল রেখা হবে না, অন্য কিছু হবে, বুঝে ভালো করে। হ্যাঁ, তো যেটা হবে যে এই দুটা বিন্দু এক্স ওয়াই মানে যেটা আমাদের হচ্ছে মেইন ভেরিয়েবল বিন্দু, সেটার থেকে দূরত্ব সমান, ঠিক আছে? তাহলে কি দূরত্ব সবসময় সমান হতে হবে। তাহলে কি করতে পারি যে x - 2a হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার, এটা কার থেকে হবে? y অক্ষরেখা থেকে সমান হবে। আচ্ছা বলো তো, তোমরা 9-10-এ যারা একটু হলেও সরলরেখা পড়ছো তারা বলো তো যে x = 2, এই সরলরেখা কত? 1 2, এই যে এরকম, তাই না? x অক্ষের সমান্তরাল। যদি x = 0 হয় তাহলে এটা কি? এটা কি x = 0 হলে এটা কিন্তু y অক্ষ, তাই না? এটা তো তোমরা পড়ছো। তো y অক্ষরেখা থেকে ধরো যে 1 2 3 4 হাবি এই বিন্দুটা হচ্ছে 2a, 0, এই যে এখানে হচ্ছে x, y, এই বিন্দু থেকে y অক্ষের দূরত্বটা কত? এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখানে আমরা চিত্র দেখে বুঝতে পারতেছি কিন্তু যে এই y অক্ষের এই বিন্দুর যদি আমরা বিন্দু অভিক্ষেপ আঁকি, সেটা এই y অক্ষের উপরে ঠিক এখানে যা পড়বে, এই যে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে যেহেতু এই রেখা আর এই রেখা সমান্তরাল, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0, হচ্ছে y, তাই হবে না? তাই না? তাহলে আমার এটা যদি 0, y হয়, এটা x, y হয়, তাহলে এই ডিসটেন্সটা কত? x না? আমরা ম্যাথ করেও কিন্তু সেটাই পাবো, রুট ওভার কি পাবো বলো? যে 0 - x হোল স্কোয়ার প্লাস হচ্ছে y - y হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি হচ্ছে x স্কোয়ার - 4ax প্লাস হচ্ছে 4a স্কোয়ার, আর এদিকে পাচ্ছি হচ্ছে x স্কোয়ার। রুট তুলে দিলাম, সরি, হ্যাঁ আমরা সেরকমই পাচ্ছি।
ঠিক আছে। আর এই যে এখানে একটা এক্সট্রা ওয়াই স্কোয়ার আছে, সরি প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, সেখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস হচ্ছে 4a স্কোয়ার, যেটার থেকে আমরা 4a কমন নিলে x মাইনাস a পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে সমীকরণ। আচ্ছা, এরপরে আমরা এই অঙ্ক দেখি যে অঙ্কে দুইটা ফিক্সড বিন্দু দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া আছে কি, দূরত্বের বর্গের অন্তর্ফল সর্বদা 2a হইলে। সো আমরা কি লিখতে পারি যে আমার তাহলে ভেরিয়েবল পয়েন্ট হচ্ছে x, y, এটা থেকে এটার যে দূরত্ব এই দুটার বর্গের অন্তর্ফল হবে 2a। সো আমরা এটার দূরত্ব নির্ণয় করি a মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার, এর উপর হচ্ছে কি হবে বর্গের উপর হচ্ছে দূরত্বের বর্গের, এই জন্য স্কোয়ার করে দিলাম। এরপরে 0 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস a হোল স্কোয়ার, এর উপরে সর্বদা হচ্ছে 2a। ঠিক আছে, সো এর উপরে আবার স্কোয়ার হবে, এ স্কোয়ার আর রুট কাটা গেলে আমরা শুধুমাত্র এইটুকু থাকতেছে, যেটাকে আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ax প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে এখানেও রুট আর স্কোয়ার উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার হয়। তারপরে হচ্ছে আমি কি লিখতে পারি প্লাস এই মাইনাসের কারণে এখানকারটাও মাইনাস হয়ে যাবে, তারপর হবে হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা কিন্তু a, তারপর হচ্ছে প্লাস 2ay, ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে a স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 2a। তাহলে আমরা এখান থেকে কি দেখতেছি যে a স্কোয়ার কাটা, এই যে ওয়াই স্কোয়ার কাটা, এই এক্স স্কোয়ার কাটা, মাঝখান থেকে আমাদের কি থাকে, আমাদের এই যে 2, এই যে এটা থাকে, আমরা সবগুলো 2a যদি বাদ দেই, তাহলে বেসিক্যালি আমাদের থাকতেছে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে, সরি x প্লাস ওয়াই না, y মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, আমরা এরকম করে কিন্তু ইকুয়েশন পেয়ে গেলাম। তো অনেকে মনে করতে পারো যে অঙ্ক শেষ, কিন্তু শেষ না, আমাদের একটু মানে থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে যে এখানে বলছে হচ্ছে অন্তর্ফল। হ্যাঁ, আমরা কিন্তু এখানে বিয়োগফল ইউজ করছি, দেখো শুধু মাইনাস। অন্তর্ফল বলতে কি বোঝায় যে 3 মাইনাস 2 1, 2 মাইনাস 3 2 মাইনাস 3 হচ্ছে মাইনাস 1, এই দুটাই বিয়োগফল। বাট আমি যদি 3 মাইনাস 2 বা 3 মাইনাস 2, এই যে এই দুটা, সরি 2 মাইনাস 3, এগুলো যদি আমি কি পরম মান হিসেবে নেই, তাহলে এটাকে আমি অন্তর্ফল বলতে পারি। ঠিক আছে, বেসিক্যালি 3 আর 2 এর অন্তর্ফল বলতে বোঝাচ্ছে এই যে এরকম চিহ্ন দেয় বা এরকম চিহ্ন দেয়, সেটা হলো সংখ্যা রেখায় 3 এবং 2 এর মধ্যবর্তী যতটুকু দূরত্ব সেইটা। সো যেহেতু অন্তর্ফল বলছে, আমি কিন্তু আমি মাইনাস চিহ্ন ব্যবহার করছি, তাহলে আমার এখানে একটা পরম মান চিহ্ন ব্যবহার করতে হবে, বা সেটা তুলে দিয়ে প্লাস মাইনাস 2a ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? সো এখানেও প্লাস মাইনাস হবে, এখানেও প্লাস মাইনাস সবগুলো কেটে 2a কেটে যাওয়ার কারণে এখানে প্লাস মাইনাস 1 হবে। সো আলটিমেটলি সেটা হবে y = x প্লাস মাইনাস 1। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। এর আগ পর্যন্ত রাখলে নাম্বার দিতেও পারে, কিন্তু অল্প, আবার নাও দিতে পারে, টিচারের মর্জি, কিন্তু এটাই হচ্ছে পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো এরপরের ইয়েগুলোতে আমরা সঞ্চারপত্রে আরও অনেকগুলো প্রবলেম সলভ করব, তখন ব্যাপারগুলো ইনশাল্লাহ তোমাদের ক্লিয়ার হবে, আরও ভালো হবে। আসসালামু আলাইকুম।